দেখলাম কোনো একটা মহিলা যার মিম একটা বানিয়েছিল কুণাল ঘোষকে নিয়ে। মিমটা পছন্দ হয়নি বলে ওনাকে জিজ্ঞেস করছে ওনার রেট কত? রেট কত? মানে এই যদি ভাষা হয়, মানে ওনার তো তাও রেট আছে। আমি তো বলব কুণাল ঘোষের তো ফ্রিতেই মানে লোকে আ মারে, মানে ওই যে খিস্তি খাবার মারে। যাই হোক, এইটা যদি এখন ভাষা হয়, তো আগামী ভবিষ্যৎ মানে আমাদেরকে মুখে এগুলো আনতে হচ্ছে। কারণ এই কুণাল ঘোষদের কাউন্টার করতে গেলে এগুলো বলতে হচ্ছে। আজকে আমরা কথা বলবো বাম সমর্থক, কট্টর বাম সমর্থক, বাম কর্মী নয়, সমর্থক এবং ইউটিউবার অনুভব মাইতির সঙ্গে। তো অনুভবের আলাদা করে পরিচয় দেওয়ার কিছুই নেই, আপনারা প্রত্যেকেই জানেন। তো অনুভব, তোমাকে আমার প্রথম প্রশ্ন, তুমি একজন বাম সমর্থক, সেটা অব্দি ঠিক আছে, কিন্তু তুমি যেভাবে সোশ্যাল মিডিয়াতে প্যারোডি করে সরকারকে এবং সরকারের কিছু লোকজনকে কটাক্ষ করো, তো এই সাহসটা আজকের সময় পাও কোথা থেকে? দেখুন, ১ম যেদিন করেছিলাম প্যারোডি তখন এসব ভাবিনি আমি। মানে কি হবে না হবে, এর ফলে কি প্রতিক্রিয়া আসতে পারে বা কেউ দেখবে, কেউ শুনবে, এসব কিছুই ভাবিনি। মনে একটা রাগ ছিল হাঁসখালি নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় তখন যে মন্তব্য একটা করেছিলেন যে এটা রেপ না লাভ অ্যাফেয়ার, এটা শুনে একটু রাগ হয়েছিল। তো ওটা নিয়ে একটা প্যারোডি এমনি বানিয়েছিলাম। আমার একটা গান মাথায় চলছিল সেই সময়, রাজার রাজ্যে সবাই গোলাম। তো আমি সেটাকে নিয়ে পিসির রাজ্যে সবাই গোলাম বলে একটা গান করেছিলাম। অনেক মানুষ ভালো লাগে। তারপর থেকে আস্তে, আস্তে করি, মানুষ শোনে। এবং এখন যদিও আর প্যারোডিটা খুব একটা করা হয় না। এখন একটু হ্যাঁ, ইনফরমেটিভ ভিডিও ইত্যাদিতে যাওয়া মানে গেছি। কিন্তু সাহস দেখুন, মানে এটা করার জন্য আলাদা করে সাহস লাগে না। মানে আজকে হয়তো আমি কলকাতায় বসে আছি বলে এই প্রশ্নটা আপনি আমাকে আজকে করতে পারছেন। যে হ্যাঁ, ছেলেটা একদম গ্রামে-গঞ্জে, প্রত্যন্ত গ্রামে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তাদের এই চামচাদের সাথে লড়াই করছে। এবং খুব অল্প বয়সী ছেলেমেয়েরা, ১৮-২০ বছর হ্যাঁ, বয়সের ঠিক কথা। ছেলেমেয়েরা লড়াই করছে। তাদেরকে হয়তো এই প্রশ্ন করারও কারণেই কিংবা আমরা ওদেরকে জানতেও পারছি না। তাদের যে লড়াইটা, আনিস খানের মতো ছেলে, তাদের যে লড়াইটা, এমন লড়াই করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে পুলিশ পাঠিয়ে তাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিল। তো সেই ক্ষেত্রে মনে হয় না আমাদের আ আমরা ওখানে নগণ্য। আমরা জাস্ট বাড়িতে বসে প্রতিবাদটা করতে পারছি, প্রিভিলেজড বলবো অনেকটা। কিন্তু সেইসব মানুষ যারা রাস্তায় নেমে লড়াই করছে, তাদের লড়াইটাকে বরং আরো কুর্নিশ জানাতে হয়। যেমন মইদুল মিদ্যা থেকে শুরু করে কিংবা যেসব সিপিএম এর কর্মী বলুন কিংবা অন্য দলের কর্মীরা যারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, আওয়াজ তুলছে, তাদের প্রত্যেককেই কুর্নিশ জানাতে হয়। তো আরেকটা তোমাকে প্রশ্ন, তোমার জিয়ার দাদা আর প্রতিকূলের হচ্ছে, মানে কি বলবো, এত ঘনিষ্ঠতা তোমার সঙ্গে একটা সময় ছিল, তো আজকের ডেটে ধরো তার সঙ্গে দেখা হলো, তুমি আছো আর প্রতিকূল রহমান একা আছে, কি জিজ্ঞেস করবে তাকে নিয়ে? দেখুন, মানে আলাদা করে আর কিছু সব উত্তরই পেয়ে গেছি। যা ওনার বলার যা আমার জানার ছিল সবই টুকটাক ইন্টারভিউ ইত্যাদি থেকে পেয়ে গেছি। মানে উনাকে তো নিজেকে জাস্টিফাই করতে হবে। উনি যে ভুলটা করেছেন হ্যাঁ, সেটাকে জাস্টিফাই তো উনাকে কোনোভাবে করতে হবে। তাই আমার মনে হয় না এইসব বিষয়ে প্রশ্ন করলেও কোনো সঠিক উত্তর বা সৎ উত্তর পাবো বলে। জানি না, ব্যক্তিগতভাবে বলতে পারেন, হয়তো কোনো চাপ ছিল বা কিছু কিনা, হয়তো ব্যক্তিগতভাবে বলতে পারেন। আ কিন্তু না, আমি মনে হয় ওই এপিসোডটা আমরা পেরিয়ে এসেছি। আমি দেখা হলে ওনাকে শুভেচ্ছা জানাবো। আগামী জীবনের জন্য ওনাকে শুভনন্দন জানাবো। উনি যাতে দলে ওখানে মানে ধরুন সিপিএম এর থাকাকালীন ওনার যে অভিযোগগুলো ছিল, ধরুন সিপিএম এ নাকি প্রশ্ন করতে পারতেন না। তারপরে এখানে নাকি কর্পোরেট কালচার ইত্যাদি স্টার্ট হয়েছে। ঠিক আছে? এই যে জিনিসগুলো সিপিএম এ তারপর পাচ্ছিল না, ব্রাহ্মণদের দল। ব্রাহ্মণদের দল, আমি আশা করব বি আ ইয়েতে গিয়ে টিএমসি তে গিয়ে সেই সবকিছু পাবে যেগুলো সিপিএম এ পায়নি। যেমন প্রশ্ন করলে উত্তর পেত না। আমি আশা করব উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করবেন কেন ডিএ বাকি আছে? কেন ছেলেমেয়েরা রাস্তায় দিনের পর দিন পড়ে থাকতে হয় চাকরির জন্য? কেন বাচ্চা মেয়েদেরকে আমরা ধর্ষণ করে আমাদেরকে হারাতে হয়? ধর্ষণের ফলে কেন আরজি করের মেয়েটাকে হারাতে হয়েছে? এই প্রশ্নগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি করবেন এবং করার পরে উনার জিভ কাটা যাবে না, সেই বিশ্বাসটা আমার থাকবে। উনি যে কর্পোরেট কালচার নিয়ে বলেছিলেন সিপিএম এ কর্পোরেট কালচার আছে, আমার বিশ্বাস উনি তৃণমূলে যাওয়ার পরে ওই যে আইপ্যাক বলে কি একটা কর্পোরেট সংস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এনেছে, তাকে উঠিয়ে দিবে। কারণ প্রতিকূল রহমানের এগুলো পছন্দ নয়। যে ব্রাহ্মণ্যবাদ কথা বলছেন, তাহলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এরা ব্রাহ্মণ্যবাদ, এরা মানে আস্তে করে নেমে যাবে, উঠে আসবে। ফিরহাদ হাকিমের মতো লোকেরা উঠে আসবে, প্রতিকুর রহমানের মতো লোকেরা সামনের সারিতে উঠে আসবে। কিংবা সিপিএম এ থাকাকালীন ধরুন যে সম্পত্তি, অর্থ, পদ এগুলো পেতো না বা আশা করেছিল যেগুলো পাবে হয়তো পায়নি, সেগুলো তৃণমূলে গিয়ে পাবে সেই আশা রাখছি। সেই জন্য ওনাকে শুভনন্দন জানাচ্ছি। আচ্ছা, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে তোমার একটা ফটো নিয়ে খুব, মানে বামপন্থী যারা আছে, ফেসবুক বামপন্থী, তারা তোমাকে নিয়ে খাপ পঞ্চায়েত বসাচ্ছে, হ্যাঁ, যে সেটা ২-১ জন, মানে ওটা একদম সামান্য কিছু লোক। সেটা নিয়ে মানে দেখুন, ওই বলে না আলো জ্বললে তো পোকা আসবে। মানে অন্ধকার রাখলে কিন্তু পোকা আসে না। আলো হ্যাঁ, জ্বললেই পোকা আসবে। তো ওই ওটা ইস্যু নয়। মানে ওটা নিয়ে ওরা একটা খিল্লি করেছে বা না, আমার তবে আমি যেটা বলতে চাইছি যে তোমার এটা একটু
তো একদম ব্যক্তিগত পরিসরে ঢুকে যেভাবে তোমাকে ব্যক্তিগত আক্রমণ করছে, বা তুমি তো আর সিপিএম এর পার্টি মেম্বার নাও বা কোনো পোর্টফোলিও হোল্ড করো না, আর প্রবলেমটা সেক্ষেত্রে হচ্ছে না, ওরা কন্টিনিউয়াস পোক করে যায়, পোক করে যায়। মানে যতক্ষণ তোমার মানসিক ভাবে তুমি ভেঙে পড়ে একটা উত্তর না দিচ্ছ, ততক্ষণ পোক করে যায়। এবার যখনই উত্তরটা দিয়ে দিলে, এই তোমাকে কে বলেছে, তুমি কি নিজেকে বড় নেতা মনে করো, এই উত্তরগুলো ওপাশ থেকে আসে। যাই হোক, মানে এটা নারায়ণ ব্যানার্জি কি ফেসবুকে লিখছেন, এটা কি এখন বামেদের আলোচনার বিষয়? মানে বামেদের আলোচনার বিষয় না, এই বলছি বামপন্থী দুজন দু তিনটে মিমার আছে যারা সারাদিনের কাজ হচ্ছে মিম বানানো। এটাই কি আমাদের টপিক হওয়া উচিত, ইস্যু হওয়া উচিত, যে নারায়ণ একদম। ব্যানার্জি কি বলছেন, নাকি এসআইআর এ যে 60 লক্ষ মানুষ আহ, এখন এখন তাদের মানে ভবিষ্যৎ অনিশ্চিত, সেই বিষয়ে আমরা কথা বলবো। এখন এলপিজি সিলিন্ডার লোক পাচ্ছে না, পাচ্ছে না, দাম বেড়ে 60 টাকা গেছে। দাম বেড়ে গেছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। জানি না, মানে দিয়ে পাচ্ছে না লোকেরা, সেটা নিয়ে কথা বলবো, নাকি নারায়ণ ব্যানার্জি বেকাররা কাজ ফেসবুকে পাচ্ছে না। কি নারায়ণ ব্যানার্জি ফেসবুকে কি বিজেপির হয়ে কথা বললো দুটো। নারায়ণ ব্যানার্জি যদি এখন বামেদের এই বামেদের বলতে বামেদের এই দু একটা সমর্থকের যদি এখন ইস্যু হয়ে যায়, এগুলো এরা না মানে খেউর করতে ফেসবুকে ভালো লাগে। মানে সবাই এখন উলঙ্গ হয়ে দেখছি ফেসবুকে নাচছে, এরা তাদের মধ্যে দু একজন যারা সামনে সারিতে আছে। যাই হোক, মানে এগুলোকে মানে আমারও ভুল হয়েছিল, আমি একটা মনে করি আমার উত্তর দেওয়ার হয়তো প্রয়োজন ছিল না। আমাকে অনেক পরে অনেকে ফোন করেছেন এই বিষয়ে, বলেছে তোর এতে মানে কে কি বললো সবকিছুতে উত্তর দেওয়ার দরকার নেই। আমি এটা পরে রিয়ালাইজ করেছিলাম, ঠিক আছে যা হয়েছে হয়েছে, ওরা ওদের মতো বলবে, আমি আমার মতো কাজ করবো। আচ্ছা, এই যে কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র, মানে ফুল টাইম মুখপাত্র, পার্ট টাইম সাংবাদিক, তারপর মফিয়া নন্দী, এই দুজনের প্রতি তোমার এত ভালোবাসা কেন? না, আমার ওদের প্রতি ব্যক্তিগত তো ব্যক্তিগতভাবে আমি ওনাদের চিনি না, মানে চিনতাম না, ওনারাও আমাকে চিনতো না। আমার ওনাদের কিছু কাজ মনে হয়েছে, খারাপ লেগেছে, তাই কথা বলেছে। আবার আবার আহ, ধরুন, এই যে কুণাল ঘোষ যেভাবে রেপ বা আরজি করের মতো ইস্যুগুলোকে এসে জাস্টিফাই করেছে টিভির সামনে বসে, যখন তৃণমূলের কোনো নেতা সামনে এসে মুখ খুলেনি, যখন দলকে জাস্টিফাই করেনি, কারণ জানে দল একটা বড় ভুল করে ফেলেছে বা একটা ফেঁসে গেছে, একটা ফাঁকে পড়ে গেছে, তখন যাই বলুন, এই কুণাল ঘোষ কিন্তু টিভির সামনে বসে কিন্তু দলকে প্রতিনিয়ত এসে জাস্টিফাই করে গেছে। তো সেইগুলো শুনলে তো প্রধানত উত্তর দেওয়ার মনে হয় একটা দায়বদ্ধতা আমাদের ছিল, প্রয়োজন ছিল, বা রাগ হতো। সেইখান থেকে কুণাল ঘোষকে নিয়ে ভিডিও করা, মানে ভিডিও করা বলতে দু একবার ভিডিও করেছিলাম, একবার একটা প্যারোডি করেছিলাম। এবার আশ্চর্যজনক ভাবে ওনার বিষয় যখন আমি প্যারোডি করেছিলাম, উনি কিন্তু কোনো কিছু রাগারাগি করেননি, কোনো কিছু কোনো টু রিয়াক্ট শব্দ করেন? করেনি, কোনো টু শব্দ করেনি। কিন্তু প্রবলেম হয়েছে, আমি যখন নচিকেতা যখন মহানায়ক উপাধি পেল মমতা হুম। বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে, যখন নচিকেতাকে নিয়ে একটা প্যারোডি করলাম, তখন দেখি কুণাল ঘোষ উনি একটা জায়গায় বসে শুরু করে দিয়েছেন আমাকে নিয়ে খিস্তি খাউর যা হয়, মানে একদম হুম। মানে ওর নোংরা ভাষায়। ভাষায়। ওর ভাষাটা একটু মানে খুব 4 অক্ষর 5 অক্ষর গালিগালাজ। হুম। এই একজন মুখপাত্রের, একজন সাংবাদিক যাকে আপনি বলছেন যে পার্ট টাইম সাংবাদিক, ফুল টাইম একজন দলের মুখপাত্র, তার মুখ থেকে এই ভাষা যদি আমরা এক্সপেক্ট করি, তাহলে আগামী জেনারেশন যারা রাজনীতিতে আসতে চায়, বা দেবাংশুর মতো ছেলেরা যারা তাদের দলে আছে, তারা কি শিখবে, তারা ভবিষ্যতে গিয়ে কি করবে? সেদিন দেখলাম কোনো একটা মহিলা যার মিম একটা বানিয়েছিল হুম। কুণাল ঘোষকে নিয়ে, মিমটা পছন্দ হয়নি বলে ওনাকে জিজ্ঞেস করছে ওনার রেট কত। রেট কত? মানে এই যদি ভাষা হয়, মানে ওনার তো তাও রেট আছে, আমি তো বলবো কুণাল ঘোষের তো ফ্রিতেই মানে লোকে আহ, মারে, মানে ওই যে খিস্তি খাবার মারে। যাই হোক, এইটা যদি এখন ভাষা হয়, তো আগামী ভবিষ্যৎ মানে আমাদেরকে মুখে এগুলো আনতে হচ্ছে, কারণ এই কুণাল ঘোষের কাউন্টার করতে গেলে এগুলো বলতে হচ্ছে। যাই হোক, আর মৌপিয়া নন্দীর কথা বলছিলেন উনি, দেখুন, উনি একটা নিজের চ্যানেলে বসে, কলকাতা টিভি যে চ্যানেল আছে সেখানে বসে এমন একটা মেয়েকে নিয়ে এসেছিলেন, যিনি টাকা দিয়ে চাকরি পেয়েছে, এবং তাকে জাস্টিফাই করে মৌপিয়া নন্দী তার চ্যানেলে বসে ঘন্টার পর ঘন্টা তাকে কথা বলিয়ে কথা গেছে। বলার সুযোগ এবং দিয়েছে। জাস্ট সেটা নিয়ে আমি বলেছিলাম বলে ওনাদের রাগ স্বাভাবিক, মানে ওনারা রাগ করছেন বা ওনারা আমাদেরকে সহ্য করতে পারছেন না, পারছেন। তাতেই মনে হয় যে আমরা ঠিক লাইনে যাচ্ছি। ভাবুন না, এই যে একবার একটা দোকানে আমি, আমার বন্ধু বাড়িতে এসেছিল বলে হুম আমাকে হুম একটা হুম। ওয়াইন কিনতে যেতে হয়। হয়েছিল। তো সেটা নিয়ে যদি কেউ পেপারে ছাপায়, কেউ যদি প্রেস কনফারেন্স বেশ। করে ওই বিষয়ে তুলে আনে, তো মনে হয় হ্যাঁ, কোনো না কোথাও আমাকে তো ইম্পর্টেন্স দিচ্ছে, প্লাস ঠিক আছে, ওগুলোকে জাস্টিফাই ভাবে করতে হয় যখন করবো। আর আর কোনো বিষয় নেই, মানে এবার ব্যক্তিগত কোনো রাগ নেই ওনাদের। এবার তোমাকে শেষ কোশ্চেন করবো, একদম পলিটিক্যালি। তুমি বাম সমর্থক হিসাবে তোমার বলো, শতরূপ বলো, দীপশিতা, সৃজন, বা বয়স্ক লিডারদের মধ্যে মোহাম্মদ সেলিম, তারপর তন্ময় ভট্টাচার্য, এদেরকে যেভাবে মানে পুরো ইউটিউব বলো, ফেসবুক বলো, টিভি বলো, সবসময় ছেয়ে থাকে, অথচ ভোটের প্রতিফলনে শতরূপ তো হ্যাট্রিক করে গেল, তো ভোটের সেই প্রতিফলনটা কেন দেখতে পাই না ব্যালট বক্সে? তোমার কি মনে হয় এটা নিয়ে? মানুষকে না আরো কাছে গিয়ে হয়তো বোঝানোর দরকার আছে। এখন যে একটা পরিস্থিতি আপনি দেখুন না, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় 1500 টাকা করে দেখুন ভাতা। ভাতা দিচ্ছে, বা হুম। ওই যুবসাথী। যুবসাথী। এখন এটাকে কাউন্টার করার মতো বামেদের কাছে কিছু অল্টারনেটিভ নেই।
যার জন্য অবশ্যই। দেখুন যে বিজেপির ছেলেটা বা যে বাম ছেলেটা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো পছন্দ করতো না, সে 1500 টাকাটা পাওয়ার পরে একবার তার মাথায় ক্লিক করছে আমি কি তাহলে একবার ভোট দেবো, তাহলে আমি যে 40 বছর অব্দি 1500 টাকা পাবো তাহলে কি একবার ভোট দেবো। এর অল্টারনেটিভটা বামেদের হাতে এখন আসছে না, বা এই যে সাম্প্রদায়িকতা হঠাৎ করে যে পশ্চিমবঙ্গে বেড়ে গেল, হুম, এর অল্টারনেটিভ কি বলতে হবে বামেরা এখনো হয়তো ঠিক সেই করে। জায়গায় ঠিক করতে পারছে না। ওরা ওদের ওই পুরোনো ভাষায় হয়তো আটকে আছে, কিন্তু নতুন নতুন সব সাম্প্রদায়িক শক্তিরা উঠে আসছে, বামেরা সেই অল্টারনেটিভটা কাউন্টার করার মতো জায়গা পাচ্ছে না। তবে খুবই ভালো হতো, আপনি ভাবুন তো আজকে বিজেপির মনে হয় 77টা জিতেছিল তো হুম, 2021 সালে, এখন নেমে হয়তো 65 হয়েছে। 65। আমি বলছি এই 65 জন ছেড়ে ভোট আস্তে ছেড়ে আস্তে দিন, আরো কমে যাবে। আরো কমে যাবে। আমি বলছি 65 ছেড়ে দিন, আমি বলছি আমাদের বামেদের যদি 6 জন এইরকম ইয়াং ছেলেমেয়েরা যেত, হুম, হয়তো রাজ্যের একটা দশা পরিবর্তন হয়ে যেত, বিধানসভায় হয়তো গিয়ে আমরা কিছু প্রোডাক্টিভ কিছু পেতাম। এখন গিয়ে কে মন্দিরের দিকে মাথা করে শুয়ে, কে ভালো আহ, হনুমান চালিসা পড়তে পারে, এইটা হচ্ছে বিধানসভা, এগুলো বিষয়। হুমায়ুন খুব ভালো ছেলে না হুমায়ুন খারাপ ছেলে, সন্দেশখালীতে আহ, কে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে, মানে সেই শেখ শাহজাহান ভালো না খারাপ, খারাপ। এই সব ইস্যুগুলো হচ্ছে বিধানসভা ইস্যু। আমি বলছি ধরুন আজকে মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর, এরা যদি আমাদের বামেদের প্রতিনিধি হয়ে বা মানুষের হুম, প্রতিনিধি হয়ে যদি বিধানসভায় একবার পা রাখতে পারতো, আমি বলছি বিরোধী শক্তি যে কাজটা 65 জন মিলে এরা বিজেপিটা করতে পারছে না, এরা হয়তো 6 জন মিলে করে ছজনেই ফেলবে। ছিল। সেটা মানুষকে হয়তো ভাবতে হবে জায়গাটা। আবার বামেদের আরেকটা বড় ভুল হচ্ছে, ভুল ঠিক বলবো না, ওরা ওটাকে নিয়ে ভাবতে পারে, সেটা হচ্ছে এই যে প্রার্থী এখনো ওদের ঠিক করা হয়নি। আমি বলছি ওটা যদি 6 মাস আগে হতো এবং ছ হুম, মাস বা 1 বছর আগে ওরা ওইখানে পড়ে থেকে কাজ পড়ে থেকে। করতো, তাহলে হয়তো অনেকটা এফেক্টিভ আরো জিনিসটা হতে পারতো। সেই জায়গা থেকে কেন এত দেরি করে দেরি। ভোটের মুখে মুখে একদম প্রার্থী ঘোষণা করা হচ্ছে, মানুষ কখন তার সাথে কানেক্ট করবে। দেখুন তৃণমূলের নেতারা চুরি করুক দুর্নীতি করুক, ওরা কিন্তু ওই পাড়ায় পড়ে থেকে পড়ে থেকে ওখানে চুরিও করছে দুর্নীতিও করছে, হয়তো 100 টাকা পেলে 90 টাকা নিজের পকেটে রেখে 10 টাকা দিয়ে দিচ্ছে, দিয়ে কিন্তু দিচ্ছে। সারা বছর ওখানে পড়ে থাকছে, মানুষের টুকটাক বিপদ আপদ কিন্তু এগুলো শুনে, এমন নয়। দেখুন এখন দেখবেন পাড়ায় পাড়ায় খেলা মেলা এই করে যে মানুষের সাথে সংযোগ, সেটা ভুল কারণে হোক, ভুল কারণে হলেও ওটা হয়তো হাজার হাজার কোটি কোটি টাকা ওড়াচ্ছে, কিন্তু মানুষের সাথে সংযোগটা হয়ে যাচ্ছে ওই খেলা মেলা, দুদিন অন্তর করে খেলা মেলা, মাইক পাড়ায় মাইক চলছে, গম গম করছে পাড়া, মানে ছেলেমেয়েরা চাকরি পাক না পাক এগুলো কিন্তু চলছে, এবং কমিউনিকেশনটা এইখানে একদম কমিউনিকেশনটা করে যাচ্ছে। এইখানে বামেরা পিছিয়ে পড়ছে। এরা যদি 1 বছর আগে, আমি বলছি যদি একটা প্রার্থী ঘোষণা এখানে করে দিত, করে বা দিত। ঘোষণা না করলেও যদি নিজেদের মধ্যে ঠিক করে একটা প্রার্থীকে ওইখানে 1 বছর ধরে ফেলে রাখতো, যে তুমি কাজ করো কাজ, ওখানে জনসংযোগ করো, জনসংযোগ। তাহলে হয়তো আরেকটু এফেক্টিভ জিনিসটা হতে পারতো তো তোমার তো সেইটা। রাজ্য নেতৃত্বের সঙ্গে অনেকের সঙ্গে খুব ভালো সম্পর্ক, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, শতরূপ, সৃজন, দীপশিতা, হ্যাঁ, মোহাম্মদ মীনাক্ষী। সেলিম। তো এবার এই পরামর্শটা তুমি ওনাদের বলো, তোমার মতামতটা। হ্যাঁ, এটা দলের অনেকেই মনে করে। আশা করছি অনেকেই মনে করে, এবং ভবিষ্যতে হয়তো ঠিক হবে। যদি না এবারে ঠিক হয়, নেক্সট আশা টাইম। করব নেক্সট টাইম হয়তো লোকসভা ইলেকশনে হয়তো এই জিনিসটাকে আমরা ওভারকাম করে উঠতে পারবে বলে আমার মনে হয়। এবং এটা নিয়ে অনেকে ভাবছে। এটা শুধু আমার কথা নয়, এটা যেকোনো বাম কর্মী, বাম সমর্থককে আপনি জিজ্ঞেস করবেন, ওনারাও একটা একই জিনিস ভাবে, এবং এমন নয় যে নেতারা ভাবে না, নেতারাও ভাবছে। আশা করব আ পরবর্তীকালে লোকসভা ভোটের আগে এই ভুলটা, ও ভুল যা হয়ে এসছে সেটাকে ওরা শুধরে নিতে পারবে। এবারে শেষ প্রশ্ন তোমাকে, যে তোমার নতুন প্যারোডি আবার কবে আসছে? আমি প্যারোডি জিনিসটা থেকে একটু দূরে যাচ্ছি। কেন একটু, কি তোমার ওটা দিয়ে যেহেতু হ্যাঁ, পরিচয়। ওটা দিয়েই শুরু হয়েছিল হয়তো। কিন্তু না একটা জায়গায় নিজেকে আর আটকে রাখতে ইচ্ছা করে না। অনেকগুলো জায়গা এক্সপ্লোর করতে ইচ্ছা করে। আমি দেখছিলাম যে ইনফরমেটিভ ভিডিও স্টাডি করে বানিয়ে, ধরুন ডিয়ার লটারি কেন হুম, সমাজের পক্ষে খারাপ, দারুণ ভাইরাল এটা হয়েছে, দেখেছি। বানানোর জন্য একটা প্যারোডি থেকে অনেক পরিশ্রম করতে হয়। 10 জনের সাথে অবশ্যই। কথা বলতে হয়, রিসার্চ করতে হয়, স্টাডি করতে হয়। যেগুলো হয়তো খবরেও নেই সেগুলোকে বের করে এনে পড়াশোনা করে করতে হয়। হুম, তার মধ্যে একটা আনন্দ আছে, সেই জিনিসগুলো করছি। হ্যাঁ, প্যারোডি একদম যে করবো না তা নয়। কিন্তু যে হামেশা হতো সেই জিনিসটা একটু কমিয়ে আনছি। কারণ না অতিরিক্ত মানুষের কাছে পৌঁছে গেলে তার গুরুত্বটাও শেষ কমে হয়ে যায়। যাবে। তো হ্যাঁ, ভোট তো আসছে, নিশ্চয়ই একটা দুটো কিছু হবে। সেরকম কিছু প্ল্যান করিনি। তবে নিশ্চয়ই কিছু না কিছু হবে। আর তার সাথে, সাথে এই যে ইনফরমেটিভ ভিডিও গুলো, কেন সিপিএম কে মানুষের প্রয়োজন, কেন আ ব ধরুন এবারে যদি তৃণমূল কংগ্রেস কেন ক্ষমতায় আবার ফিরে আসতে পারে, কি হুম, কারণে? এইসব জিনিস ইনফরমেটিভ বেশি। ভিডিও যদি মানুষের কাছে পৌঁছানো যায়, আমার মনে হয় আরো বেশি ইফেক্টিভ হবে। প্যারোডি তো কিছুক্ষণের জন্য, মজার জন্য, ঠাট্টার জন্য ঠিক আছে। কিন্তু ওটা মনে হয় আরেকটু ইফেক্টিভ হবে। কিন্তু তোমার ভিউজ আছে ভালো, খুব সুন্দর বলো, এবং ইয়ং সমাজের মধ্যে তোমার যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে। তো এত লেটে লেটে কেন তোমার ভিডিও? দুদিন আমার বা আমার ব্যক্তিগত অনেক প্রবলেম, মানে আমি সেদিনও এটা নিয়ে ডিসকাস করছিলাম। আমার বাবার ক্যান্সার হঠাৎ করে হ্যাঁ, দেখলাম। আহ, আহ, 2 মাস আগে ধরা পড়েছে, এবং তার পিছনের ব্যাকগ্রাউন্ড স্টোরি আরো বড়। হুম, আমার একটু নিজের বাড়ির পরিবর্তন করা, পুরোনো একটা বাড়িতে ছিলাম, সেখানে এসে সেটাকে সেটেল হয়ে অনেকটা সময় লেগেছে, অনেক কিছু করে উঠতে সময় লাগছে।
আশা করছি এবারে আস্তে আস্তে আবার ট্র্যাকে ফিরে আসবো আগের মতো। তো শেষ একটা অনুরোধ, একটা ছোট্ট প্যারোডির ২ লাইন। প্যারোডি আমার সত্যি বলতে একদম একটা লাইন কিছু মনে নেই, মানে একদম চর্চার মধ্যে নেই। নাহলে নিশ্চয়ই ডেফিনেটলি পরের বার কিছু ভেবে রাখলে নিশ্চয়ই করবো। আচ্ছা। অনেক, অনেক ধন্যবাদ থ্যাংক তোমাকে। ইউ সো মাচ।